লালমনিরহাটে তিস্তা নদীর পানি সবশেষ এখন পর্যন্ত বইছে বিপদসীমার নিচ দিয়ে। এদিকে সুনামগঞ্জেও বৃষ্টি কমায় সব কয়টি নদ নদীর পানিও কমতে শুরু করেছে, যদিও শেরপুরে বেড়েছে মৃগী নদীর পানি। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে লালমনিরহাট থেকে যুক্ত হয়েছেন মোকাররম হোসেন এবং সুনামগঞ্জ থেকে লিপসন আহমেদ, এবং শেরপুরে আছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। শুরুতেই মোকাররম, আপনার কাছে জানতে চাই, তিস্তা নদীর পানির এখন পরিস্থিতি কেমন দেখছেন, আর আশপাশের এলাকাগুলো নতুন করে আসলে প্লাবিত হওয়ার কোনো শঙ্কা রয়েছে কিনা? উত্তরের নদ নদীর মা অর্থাৎ এই তিস্তাতে যদি পানি বাড়ে তাহলে আশেপাশের নদ নদীগুলোতেও পানির যে প্রবাহ সেটি বাড়ে। আজকে তিস্তা নদীর পানি মধ্যরাত থেকে বাড়া শুরু করেছিল, যেটি আসলে ভোররাত থেকে ধীরে ধীরে কমতে শুরু করেছে। রাত 10টা নাগাদ গত রাতে তিস্তা নদীর পানি বিপদসীমা ছাড়িয়ে 10 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল, তবে সকাল 6টায় সেটি বিপদসীমা 4 সেন্টিমিটার কমে বিপদসীমার 6 সেন্টিমিটার উপরে প্রবাহিত হয়েছে। সকাল 7টায় এটি 4 সেন্টিমিটারে উপর দিয়ে প্রবাহিত হয়েছিল এবং সকাল 10টা নাগাদ এটি 2 সেন্টিমিটারে প্রবাহিত হয়েছে এবং সবশেষ পানি উন্নয়ন বোর্ড যেটা জানিয়েছে সকাল 11টা নাগাদ বিপদসীমার নিচে পানি নেমেছে, এখন প্রবাহিত হচ্ছে বিপদসীমার 2 সেন্টিমিটার নিচ দিয়ে। উজানের যে জলের ঢল, সেই ঢলের চাপ কমাতে তিস্তা সেচ প্রকল্পের যে জলকপাট তার 44টি জলকপাটই খুলে রাখা হয়েছে। উজান থেকে পানি ভাটির দিকে যাচ্ছে, তবে তিস্তার বাংলাদেশ অংশের যে নীলফামারীর পরে নীলফামারীর পরে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, গাইবান্ধা, এই 5টি জেলার মধ্যে সব থেকে বন্যাপ্রবণ জেলা হচ্ছে লালমনিরহাট এবং কুড়িগ্রাম। এরপরেই রংপুরের একটি উপজেলা রয়েছে গঙ্গাচড়া, যে উপজেলাকে আসলে 9টি ইউনিয়নকে তিস্তা নদী স্পর্শ করেছে। তবে নিম্নাঞ্চলগুলোর মধ্যে লালমনিরহাটের যে উপজেলাগুলো আছে সেগুলো আসলে সবার আগে প্লাবিত হয়। তবে তিস্তা নদীর পানির এখন যে পরিস্থিতি, তাতে প্লাবিত হবার যে ভয় সেটি কেটে গিয়েছে। পানি উন্নয়ন বোর্ড বলছে পানির প্রবাহের যে ধারা এটি অব্যাহত থাকলে বিকেল নাগাদ পানির তিস্তা নদীর যে স্রোতস্বিনী নদীর যে স্রোত সেটি স্বাভাবিক হতে পারে। তবে ভাঙন রোধের জন্য গেল 2 বছর যে ধরনের সংস্কার কার্যক্রম নেওয়া হয়েছিল, যার ফলে এবার ভাঙন কিছুটা কমেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণও হ্রাস পেয়েছে। এখনো পর্যন্ত উত্তরবঙ্গে বলার মতো বন্যা পরিস্থিতির সৃষ্টি না হলেও এখনো সে আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না, কারণ তিস্তা নদীর যে গর্ভ সেটি বালু পড়ে ভরাট হয়েছে, যার কারণে অল্প একটু বৃষ্টি এবং উজানের ঢলেই বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে। একই সঙ্গে তিস্তা নদী ভাঙতে ভাঙতে কোথাও 2 কিলোমিটার, কোথাও 10 কিলোমিটার পর্যন্ত চওড়া হয়েছে। এখানকার স্থানীয় অনেকেই বলছেন যে তিস্তা নদীর যে ভাঙন প্রবণতা সেটি যদি রোধ করা না যায় তাহলে তিস্তার গ্রাসে আস্তে আস্তে আসলে অনেকগুলো জনপদ ডুবে গিয়েছে, আরও বেশ কিছু জনপদ আসলে ডুবে যেতে পারে। তারা বলছেন যে এই সমস্যার টেকসই সমাধানের জন্য তিস্তা মহাপরিকল্পনা যে বাস্তবায়নের আশ্বাস ঝুলে আছে সেটি তারা বাস্তবায়ন দেখতে চান। একই সঙ্গে তিস্তার চরের যে কৃষি ফসলগুলো রয়েছে সেগুলো ডুবে গিয়েছে, যার ফলে কৃষিক্ষেত্রেও ব্যাপক একটি ক্ষয়ক্ষতির শঙ্কা তৈরি হয়েছে। রওশন ছিল এই মুহূর্তে তিস্তা নদীর পানির বৃদ্ধির সবশেষ খবর। আমরা এবার সুনামগঞ্জের পরিস্থিতি জানতে চাই। লিপসন, বন্যা পূর্বাভাস কেন্দ্র তো স্বল্পমেয়াদী বন্যার আশঙ্কার কথা জানিয়েছিল, তবে এখন নদীর পানি কিছুটা কমতে শুরু করেছে। সেক্ষেত্রে বর্তমান পরিস্থিতি কি দেখছেন, বিস্তারিত জানাবেন। রোশান, মূলত যদি বলি, যেহেতু এটি হাওড় এলাকা, এখানে প্রায় 1 সপ্তাহ ধরে কিন্তু প্রায় এই পানি উন্নয়ন বোর্ড যে বার্তা দিচ্ছে যে স্বল্প মেয়াদী একটি সংখ্যা রয়েছে, যেহেতু টানা বৃষ্টিপাত হয়েছে, পাহাড়ি ঢল নেমেছে, যার ফলে কিন্তু এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু দ্রুত বৃদ্ধি পেয়েছিল। তবে যেহেতু গতকালকে দুপুর থেকে কিন্তু এই অঞ্চলে সূর্যের দেখা মিলেছে, পাশাপাশি আজকে সকালে কিছুটা বৃষ্টিপাত হলেও কিন্তু আমরা যদি বলি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রৌদ্রোজ্জ্বল আবহাওয়া কিন্তু বিরাজ করছে, যার ফলে কিন্তু এই যে নদীগুলো সেই নদীর পানি কিন্তু আসলে কমতে শুরু করেছে। পাশাপাশি যদি বলি গত 24 ঘন্টায় কিন্তু সুরমা নদীর পানি প্রায় 11 সেন্টিমিটার কমে বিপদসীমার 34 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ বন্যার যে সংখ্যা করা হয়েছিল সেটি কিন্তু আপাতত এখন নেই বললেই চলে। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, যেহেতু পানি বৃদ্ধির ফলে যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছিল সেখানকার মানুষরা কিন্তু চরম দুর্ভোগের মধ্যে পড়েছিলেন। তারা বিশেষ করে এই জলের পানিতে কিন্তু আমরা দেখেছি বিভিন্ন গ্রামের যে সড়কগুলো রয়েছে, অর্থাৎ গ্রামীণ সড়কগুলো তলিয়ে যায়, যার ফলে কিন্তু যাতায়াতের কারণে কিন্তু শিক্ষার্থী থেকে শুরু করে নানান শ্রেণীর মানুষ কিংবা গ্রামের যে প্রান্তিক মানুষ তারা কিন্তু চরম ভোগান্তিতে পড়ে। অনেকে আসলে নৌকা যুগে কিন্তু বিভিন্ন স্থানে যেতে হচ্ছে, যেহেতু নদীর পানি কমতে শুরু করেছে, যার ফলে এই অঞ্চলে মানুষদের মধ্যে একটি স্বস্তি বিরাজ করছে। তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী যেটি জানিয়েছেন, যেহেতু আরো 24 ঘন্টা কিন্তু এই অঞ্চলে বৃষ্টিপাতের একটি সংখ্যা রয়েছে, যার ফলে কিন্তু যদি ভারতের চেরাপুঞ্জিতে অতি ভারী থেকে ভারী বৃষ্টিপাত হয় তাহলে কিন্তু এই অঞ্চলের যে নদীগুলো রয়েছে সেই নদীর পানি কিন্তু আসলে বৃদ্ধি পাবে। তবে পানি বিপদ সীমার উপরে উঠলেই কিন্তু এখানকার যে গ্রামগুলো রয়েছে, অর্থাৎ দুর্গম এলাকা থেকে শুরু করে যে উপজেলাগুলো রয়েছে সেগুলো আসলে প্লাবিত হবে এবং মানুষগুলো আসলে পানিবন্দী হয়ে পড়বে, যেহেতু রৌদ্রোজ্জ্বল আবহাওয়া রয়েছে, যার ফলে কিন্তু আসলে পানি এখন কমতে শুরু করেছে। রৌশান।
আমরা এবার শেরপুরে খবর জানতে চাই। সৌরভ, মৃগীসহ অন্যান্য নদ নদীর পানি প্রবাহের চিত্র এখন কেমন দেখছেন? আর নদীগর্ভে যেসব বসত ভিটা বা ফসলের আসলে ক্ষতি হয়েছে, সেখানে আসলে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সাহায্যের চিত্রটাই বা কেমন? রোশন, শুরুতে জানিয়ে রাখি, শেরপুরে যে বেশ কয়েকটি নদী রয়েছে, সোমেশ্বরী, ভোগাই, চেলাখালী এবং মৃগী নদী, এই সবগুলো নদীর উৎস কিন্তু ভারতের মেঘালয় রাজ্য থেকে, এবং উজান থেকে পাহাড়ি ঢল এবং টানা বর্ষণের ফলে কিন্তু শ্রীবর্দী, ঝিনাইগাতি এবং নালিতাবাড়ি যে সকল নদী রয়েছে, সেই সকল নদীর পানি কমতে শুরু করলে শেরপুর জেলা শহরের পাশ দিয়ে যে মৃগী নদী প্রবাহিত হয়েছে, এবং এই মৃগী নদীর পানি কিন্তু আমরা দেখেছি গতকাল থেকে হঠাৎ করে স্বাভাবিকভাবে বৃদ্ধি পেয়েছে, এবং আজকে বৃষ্টি না থাকার কারণে পানির যে বন্যা পরিস্থিতি সেটি কিছুটা উন্নতি হয়েছে। তবে এখন পর্যন্ত আমরা দেখেছি যে শেরপুরের পৌরসভাধীন কসবা কাঠগড় এলাকার যে ৬ নং ওয়ার্ডের যে ভাটিপাড়া মহল্লা রয়েছে, সেখানে বেশ কয়েকটি বসত ভিটা আমরা দেখেছি যে নদী ঘুরে বিলীন হয়েছে, এবং আরো কয়েকটি বসত ভিটা কিন্তু এখন পর্যন্ত হুমকির মুখে রয়েছে। এবং সেই বসত ভিটার পাশে আমরা দেখেছি একজন প্রাচীন শতবর্ষী একটি মসজিদ, সেটিও কিন্তু হুমকির মুখে রয়েছে। পাশাপাশি মসজিদের পাশে একটি পারিবারিক কবরস্থানও কিন্তু এই নদী ভাঙনের হুমকির মুখে রয়েছে। তবে আমরা দেখেছি আজকে সকাল থেকে বেশ কয়েকটি ওয়ার্ড পৌরসভার আমরা ঘুরেছি, সেখানে দেখেছি যে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার কারণে কৃষকরা যে ধার দেনা করে গ্রীষ্মকালীন সবজি আবাদ করেছিলেন নদীর তীরবর্তী জমিগুলোতে, সেটি কিন্তু একদমই পানির নিচে তলিয়ে আছে। বিশেষ করে সামনে যেহেতু রূপা আমন ধান রোপণ একটি সময় রয়েছে, সেই জন্য কিন্তু গত কয়েকদিনের কৃষকরা আমরা দেখেছি যে তারা কিন্তু সদ্য রোপণ কৃত যে আমনের বীজতলা, সেটি কিন্তু পানিতে নিমজ্জিত রয়েছে। তবে কৃষকরা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি পানি নেমে যায় এবং এই বন্যা পরিস্থিতি যদি উন্নতি না হয়, তাহলে সবজি ক্ষেতে যে মরক দেখা দিয়েছে এবং পাশাপাশি যে রূপা আমনের বীজতলা হয়, এইগুলি কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, এবং তারা কিন্তু দীর্ঘমেয়াদী একটি শঙ্কা এবং ক্ষতির কথা আমাদেরকে জানিয়েছেন। তবে আপনি যে যে জিনিসটি বলছেন যে এখন পর্যন্ত গত কয়েকদিন আগে জেলা প্রশাসন মৃগী নদীর পাড় তিনি কিন্তু পরিদর্শন করেছেন, এবং আজকে সকালে আমি জেলা পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছি। জেলা পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে বিশেষ করে শেরপুর যে খরস্রোতা নদীগুলো রয়েছে, সোমেশ্বরী, ভোগাই, চেলাখালী সহ অন্যান্য যে নদীগুলো রয়েছে, সেখানে কিন্তু ভাঙন তীব্র হওয়ার কারণে তাদের যে বরাদ্দ সেটি কিন্তু একটু সংকট দেখা দিয়েছে। তবে পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছেন যে গত জুনে একটি বরাদ্দ চেয়ে পানি উন্নয়ন মন্ত্রণালয় কিন্তু একটি তারা পত্র প্রেরণ করেছেন। তারা বলছেন দ্রুত সময়ের মধ্যে যদি এখানে অর্থের একটি যোগান পাওয়া, তাহলে হয়তো এই মৃগী নদীর পাড়ে যে সকল বসত ভিটা হুমকির মুখে রয়েছে এবং ফসলের জমি ভাঙনের মুখে রয়েছে, সেখানে কিন্তু একটি জিও ব্যাগ সহ অন্যান্য উপকরণ দিয়ে এই ভাঙন তারা ঠেকাতে পারবেন। তবে আমি জেলা কৃষি বিভাগের সাথে কথা বলছি, কৃষি বিভাগ আমাদেরকে জানাইছেন যে এখন পর্যন্ত যারা যে পৌরসভার যারা কৃষক রয়েছে, যারা একটি প্রণোদনা কর্মসূচির আওতায় তাদেরকে সহযোগিতা করে, এবং যে সকল কৃষক এই রোপা আমন ধানের বীজতলা ক্ষতিগ্রস্ত হবে তাদেরকে ধান বীজ দেওয়া হবে। এবং জেলা প্রশাসন থেকে বলেছে তারা বন্যা মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি তারা হাতে রেখেছেন। তো রোশন, এই ছিল শেরপুরের মৃগী নদী থেকে শেরপুরের বন্যা পরিস্থিতি এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার সর্বশেষ চিত্র আমার কাছে। ভারী বর্ষণ এবং পাহাড়ি ঢলে নদীর পানির বৃদ্ধির খবর জানাচ্ছিলেন সহকর্মীরা।